আমরা যেহেতু দিনের বেশিরভাগ সময় কিচেনে থাকি, তো কিচেনটা যদি একটু ঝকঝকে থাকে তাহলে দেখবেন কাজের আগ্রহ অনেক বেশি হবে। তা আমি সবসময় যেভাবে মাসে একবার কিচেন ক্লিন করি, মানে গ্যাসের চুলা থেকে শুরু করে আজকের ভিডিওতে হচ্ছে ডিটেলসে শেয়ার করব। আর হচ্ছে দুপুরে রুই মাছ দিয়ে কচুরমুখী রান্না, বাইন মাছ দিয়ে কলমি শাক রান্না, আরও থাকছে সংসারের টুকটাক লাইফের কিছু অংশ। ফাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা বরাবরের মতো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়েছি। কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়া আন্টি সোনামণিরা? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো ভিডিও শুরুতে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, এখনও কিন্তু ভয়েস পুরোপুরি ঠিক হয় নাই। তো যেহেতু 4 দিন হয়ে গেছে ভিডিও আপলোড দেই নাই, রুল অনুযায়ী কিন্তু একদিন পর পরে ভিডিও দিতে হয়। তো সেই অনুযায়ী 4 দিন হয়ে গেছে। তো যাই হোক, সবাই আমার ভিডিওর দিকে ফোকাস করবেন, ভয়েসটা না হয় একটু ইগনোর করবেন। তো আজকের ভিডিওটা আমি কিন্তু সকালের নাস্তার পর থেকে শুরু করেছি। তো হচ্ছে গ্যাসের চুলা আমি মেজে নিয়েছি, আর চুলার যে দুইটা মুখ ওই দুইটা অফ ক্যামেরায় আমি মেজে নিয়েছি। তা আমি সবসময় কিন্তু গ্যাসের চুলা এবং জার ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করি, এতে করে কিন্তু তেল চিটচিটে থাকে না। আর খুব সুন্দর একটা ভিম লিকুইড থেকে সেন্ট আসে। তো তার জন্য আমি ভিম লিকুইড দিয়ে গ্যাসের চুলা, তারপর হচ্ছে চুলার পাশে যে জারগুলো আছে সেগুলো আমি ক্লিন করি। তো যারা আমার ভিডিওটি দেখায় মুহূর্তে শুরু করেছেন, তো একটা লাইক যদি না দিয়ে থাকেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনার একটা লাইকে পারে আমার চ্যানেলটা আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে যেতে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। আমি কিন্তু প্রতিদিন রান্নার পর বা নাস্তার পরে কিন্তু গ্যাসের চুলা পরিষ্কার করি, তার জন্য কিন্তু আমি মাসে একবার ডিপ ক্লিন করি। তা আজকে কিন্তু গ্যাসের চুলার আশপাশ খুব সুন্দর করে ডিপ ক্লিন করে নিয়েছি। আর এখন হচ্ছে গ্যাসের চুলার পাশে যে প্রয়োজনীয় জারগুলো আমি হলুদ মরিচ লবণ রাখি, তো সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। এক কথায় হচ্ছে ভিম লিকুইড দিয়ে মেজে সুন্দর করে ভিজা ন্যাকড়ার সাহায্যে পরিষ্কার করে এখন হচ্ছে গুছিয়ে রাখবো। তো যে কোনো জিনিস কিন্তু গুছিয়ে রাখলে দেখতে অনেক বেশি ভালো লাগে। যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছেন, যদি আমার লাইফস্টাইল ব্লগের কোনো অংশ আপনাদের মন ছুঁয়ে যায় তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটা ক্লিক করে রাখবেন, এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। তো ভিডিও করতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু যখন গলাটা ভেঙে যায় তখন ভয়েস দিতে গেলে অনেক বেশি খারাপ লাগে। তো কি আর করা। তারপর হচ্ছে আমি তো বাসার বিভিন্ন কর্নারে মানে কিচেনের বিভিন্ন কোনায় কোনায় মানি প্লান্ট গাছ দিয়ে সাজিয়ে নেই। তো ঠিক এখানেও দুইটা মানি প্লান্ট গাছ রেখেছি জারের পাশে। আর এখন যে দুইটা জার আমি পরিষ্কার করি, এই দুইটা জার খুবই কিউট। একটাতে আমি চা পাতা রাখি, আরেকটাতে হচ্ছে দারচিনি রাখি। তো এখান থেকে নিয়ে কিন্তু রান্না করতে আমার অনেক বেশি সুবিধা হয়। তো তার জন্য প্রয়োজনীয় রান্নার জিনিসগুলো আমি এই বাস্কেটের উপরে রাখি। আর ভিতরেও কিছু জিনিস আছে মানে বক্সের ভিতরে। আর এখন যে মাটিতে লাগানো একটা টব, এই টবটা আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এটা কিন্তু ব্যালকনিতে ছিল, তো টবটা অনেক পরিমাণে ময়লা হয়েছে, তো এই কর্নারটাই রেখেছি। তো এক নজরে হচ্ছে দেখিয়ে দেব কিচেন ক্লিন করার পরে অর্গানাইজিং করেছি, তো দেখতে কতটা মাশাআল্লাহ কিউট লাগছে। আর হচ্ছে ভিম লিকুইডের যে জার তার পাশে হচ্ছে দুইটা মানি প্লান্ট রেখেছি। তো এইভাবে কিন্তু বিভিন্ন কোনায় গাছ দিয়ে সাজালে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। তো এই মাটিতে লাগানো মানি প্লান্টটা এই কর্নারটায় রাখার কারণে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমার কিচেনে কাউন্টার টবের উপরে কিন্তু অনেক জায়গা আছে, তো রান্নার জিনিসগুলো আমি সবসময় নিচে থেকে রেডি করে তো উপরে রেখে কিন্তু রান্না করি। আর হচ্ছে সিঙ্কের উপরে আমি কিছু হুকে ফ্রাই প্যান এবং আমার প্রয়োজনীয় জিনিস রেখেছি, কুচানি চামচ, তারপর হচ্ছে চাকনা, এসব কিছু আর কি। তারপর হচ্ছে চলে আসলাম আমার ছেলের বেডরুম।
বেডরুমে, তো বেডরুমটা একটু পরিষ্কার করে নেব। তা আমার বেডরুম কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে ছেলের বেডরুমের খাট একটু পরিষ্কার করে নেব, যেহেতু এটা কফি কালার। তো একদিন পর পরে পরিষ্কার করা লাগে, তা না হলে কিন্তু বালি দেখা যায়। তা আমার এই রুমের ক্যামেরাটা অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, মানে ভিডিও ক্যামেরা করতে গেলে গোলা গোলা আসে। আর হচ্ছে শখের হাঁড়িগুলো অনেকটা পরিমাণে ময়লা হয়েছে, তো সেগুলো পরিষ্কার করে নিয়েছি। তো আমার দুইটা খাট কিন্তু দুই কালারের, তো এই কফি কালারের খাটটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এই খাটে কিন্তু সাদা কালারের বিছানা চাদর বিছিয়ে দিলে কিন্তু অনেক বেশি মানে ফোকাস হয়। তো বিছনাটা ঝেড়ে নিয়েছি, আগের বিছনাটাই বিছানো ছিল। তো এই খাটে আমি কিন্তু 1 সপ্তাহ পর পর বিছনা চেঞ্জ করি। আর আমার বেডরুমে সবসময় সবাই থাকে, তার জন্য 1 সপ্তাহের ভিতরে আমি 2টা বেডশিট মানে আমার খাটে বিছিয়ে দেই। তো এই বেডরুমে তেমন একটা কেউ থাকে না, যেহেতু এখানে জানালা এবং ব্যালকনি নাই বলতে চলে, ছোট্ট একটা জানালা আছে। তো অন্ধকার থাকে, তার জন্য এই রুমে তেমন কেউ আসে না। তা আমার বেডরুমে কিন্তু অনেকটা পরিমাণে ময়লা হয় বিছানা চাদর, তার জন্য 2 দিন মানে 3 দিন পর পরে চেঞ্জ করে দেই। আর এখন হচ্ছে ছেলের পড়ার টেবিলটা একটু গুছিয়ে নেব। তো আমার ছেলে কিন্তু পড়ার পর ওর বই খাতা গুছিয়ে রাখে, অল্প কিছু টেবিলে বই খাতা রাখে, যেহেতু টেবিলটা খুবই ছোট। আর মেয়ের বইগুলো কিন্তু এলোমেলো হয়ে থাকে, তো ওর বইগুলো আমি গুছিয়ে নিলাম। তো যে কোনো জিনিস কিন্তু সাজানোর পরে বা গুছিয়ে নেওয়ার পরে ক্লিন করে রাখলে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তা আমি সবসময় আমার বাসাটা গুছিয়ে রাখি, একটু সময় পেলে আমি বসে থাকি না, তার জন্য আমার বাসা সবসময় ক্লিন থাকে এবং পরিষ্কার থাকে। আর এখন হচ্ছে মানে পরিষ্কার করে মানে আগের মতোই গুছিয়ে নিয়েছি। তো গোছানোর পরে এক নজর আপনাদের সাথে দেয়াল সেলফ থেকে, দেয়াল মেট থেকে টেবিল এবং বেডরুম শেয়ার করলাম। তো যে কোনো জিনিস গুছিয়ে রাখলে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তাই না? তা আমি কিন্তু নাস্তার পর পরে আমার মানে বেডরুমটা আর আমার ছেলের বেডরুম বা সংসারের অন্যান্য টুকটাক কাজ হাতে সময় নিয়ে সব সময় গুছিয়ে রাখি। এতে করে আমার আর তেমন একটা প্যারা লাগে না। দেখা গেছে একদিনে সব কাজ করতে গেলে অনেক বেশি কষ্ট লাগে। তা আমি ভাগ ভাগ করে কিন্তু সবসময় কাজ করি। আর শখের হাঁড়িতে কিছু গাছ ছিল, সেগুলো আমি ব্যালকনিতে রেখেছি রৌদ্রে। আর এখন হচ্ছে আমার রুমে চলে আসলাম। মানে ড্রেসিং টেবিলের ফাঁকা জায়গায় একটু এলোমেলো হয়ে আছে, তো সেখানে হচ্ছে একটু গুছিয়ে নেব। তো এখানে হচ্ছে একটা ট্রেতে আমি ফ্লাক্স রেখেছি গরম পানির, আর হচ্ছে যেহেতু শীত মৌসুম এসে গেছে, তার জন্য এখানে চুনো তেল লোশন এগুলো আমি গুছিয়ে রেখেছি, যাতে এখান থেকে নিতে অনেক বেশি সুবিধা হয়। আর একটা বাস্কেটে মানি প্লান্ট রেখেছি পানিতে রাখা, আর আরেকটা সসে নতুন একটা মানি প্লান্ট লাগিয়েছি, তো সেটা রেখেছি। দুই পাশে দুইটা মানি প্লান্ট দেওয়ার কারণে অনেক বেশি ভালো লাগে ড্রেসিং টেবিলের এই ফাঁকা জায়গা। আর হচ্ছে একটা সরিষার তেলের বোতল রেখেছি। তো আমি কিন্তু শীতকালে যখন আমার শ্বাসকষ্ট বেড়ে যায়, তখন কিন্তু আমি হাত পায়ে সরিষার তেল দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কে কে আমার মতো শীতকালে সরিষার তেল দিতে পছন্দ করেন আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস কিন্তু আমার কাছে অনেক বেশি মূল্যবান। নতুন একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি ভালো লাগে। তো আজকে কিন্তু 4 দিন পরে ভিডিও আপলোড দিয়েছি, রুল অনুযায়ী কিন্তু 2 দিন পর পর এখন ভিডিও আপলোড দেই। তো সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আমাকে সাপোর্ট করবেন। তো আমার ড্রেসিং টেবিলটা কিন্তু অনেক বড়, তো এখানে কিন্তু অনেক জায়গায় নষ্ট হয়েছে। আর হচ্ছে বেডরুমটা তো আগেই বলেছি গুছিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে পুরো ঘর আমি ঝাড়ু দিয়ে গোছল করে এখন দুপুরে রান্না করার জন্য চলে আসলাম। তো এখানে আমি বেশি পরিমাণ পেঁয়াজ রসুন হামানদিস্তা থেতো করে নিয়েছি। তো ভিডিও শুরুতে যে বলেছি কচুরমুখী, আমাদের এই অঞ্চলে কিন্তু কচুর ছড়া বা কচুর ঘাটি বলি, মানে ভোলা জেলায়। তো কচুরমুখী বা কচুর ছড়া দিয়ে আজকে রুই মাছ রান্না করব। তো বড় একটা রুই মাছ নিয়ে এসেছে, তো সেখান থেকে আমি 3/1 ভাগ আজকে রান্না করার জন্য রেখে বাকিগুলো তুলে রেখেছি, তো সেটার ক্যামেরায় ক্যাপচার করলাম না। আর হচ্ছে বাইন মাছ দিয়ে কলমি শাক রান্না করব। তা আমাদের ভোলা জেলায় কিন্তু শোল মাছ টাকি মাছ যে কোনো মাছ দিয়ে কিন্তু আমরা শাক বা কচুছড়া রান্না করি। তো যেহেতু এটা পুকুরের মাছ, তা আমি না ভেজে কষিয়ে সবসময় রান্না করি। আর যদি খামারের মাছ হতো তাহলে কিন্তু ভেজে রান্না করতাম।
তো হচ্ছে একটুখানি আদা জিরা দিয়ে দিয়েছি, রসুন পেঁয়াজ হলুদ মরিচ দিয়ে মশলাটা কষিয়ে তারপর হচ্ছে মাছের টুকরাগুলো দিয়ে দিয়েছি। তো এখানে আমি 8 পিস মাছ নিয়েছি। তা আমি যখন একটু মাছ হাজো হাজো আনে তখন একটু বেশি পরিমাণে মাছ নিয়ে রান্না করার চেষ্টা করি। ফ্রিজে রেখে মাছ খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না। আর এখন হচ্ছে মাছটা তুলে নেব। কচুর গাঁটি কিন্তু আমি আগে সেদ্ধ করে নিয়েছি, তো এটা 80% কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আমি কিন্তু মশলার সাথে কচুর গাঁটিটা কষিয়ে তারপর হচ্ছে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। তো একসাথে ফুটন্ত গরম পানি দিয়ে এর ভিতরে এখন আমি কষিয়ে রাখা মাছটা দিয়ে দেব। আর হচ্ছে অন্য পাশে আমি বাইন মাছও ঠিক একই মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। তা আমাদের ভোলা জেলায় কিন্তু মানে যে কোনো শাকে যে কোনো মাছ দিয়ে রান্না করা হয়, এতে আমরা কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করি। তো এক এক অঞ্চলে রান্না কিন্তু এক এক রকম। তো যে যেভাবে রান্না করুক না কেন, রান্না হচ্ছে একটা আর্ট। আপনি কি খুব মনোযোগ দিয়ে যদি রান্না করেন, যে কোনো তরকারি মাছ কিন্তু রান্না করলে খেতে অনেক বেশি দুর্দান্ত লাগে। তো বাইন মাছ আমার কিন্তু অনেক পছন্দের একটা মাছ। তো 1 কেজি পরিমাণ বাইন মাছ নিয়ে এসেছে। তো সেখান থেকে আমি অল্প কিছু শাক দিয়ে রান্না করব। তো অল্প পরিমাণে একেবারে টাটকা ফ্রেশ শাকটা দেব। তো এই তো এখন হচ্ছে শাকটা দিয়ে এর ভিতরে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেব। তো আমি কিন্তু এই বাইন মাছের সাথে কোনো জিরা আদা কিছুই দেই নাই, শুধু রসুন পেঁয়াজ আর হলুদ মরিচ দিয়ে মাছটা কষিয়ে শাকটা দিয়ে অল্প পরিমাণে একসাথে পানি দিয়ে দিয়েছি। তো শাক কিন্তু সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, ঢেকে দেব। তো সবসময় আমি শাক রান্না করলে বা কচুর গাঁটি একসাথে ঝোলের পরিমাণ অ্যাড করি, এতে করে শাকের কালারটা সবুজ থাকে। দেখা গেছে 2 বার পানি দিতে গেলে মানে শাকের কালারটা লাল হয়ে যায়, আর এতে করে খেতে ভালো লাগে না। যে কোনো শাকে রান্না করলে কিন্তু কালার সবুজ থাকলে দেখতে অনেক বেশি ভালো লাগে। তা আমার কিন্তু শাকটা রান্না হয়ে গেছে, অনেকটাই কিন্তু আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। তো এখন হচ্ছে একটু লবণ চেখে দেখলাম, একেবারে পারফেক্টভাবে দেখেন সিদ্ধ হয়ে গেছে। আর আমার কচুর গাঁটিও রান্না করা হয়ে গেছে। তো যেহেতু শীতের মৌসুম, ধনেপাতা না দিলে তো আর ভালো লাগবে না। তবে কচুর গাঁটিতে কিন্তু একটু টক বা জিরা টালা দিলে শেষে অনেক বেশি মজা লাগে। তো আমি কিন্তু আর জিরা টেলে দিতে পারলাম না, মনে ছিল না। তো আপনারা চাইলে কিন্তু শেষে জিরা টালা দিতে পারেন, এতে করে কিন্তু খেতে আরও বেশি দুর্দান্ত লাগে। তো বাসায় কাঁচামরিচ ছিল, তো আমি আর কাঁচামরিচ দিলাম না, যেহেতু ঝালের পরিমাণটা একটু বেশি হয়েছে। আর এখন হচ্ছে একটু সালাদ তৈরি করে নেব। তো এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা আর হচ্ছে টমেটো, শসা এগুলো কুচি করে নিয়েছি। তো শীতের মৌসুমে কিন্তু তরকারি খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর দামটাও একটু আয়ত্তের ভিতরে থাকে। তার জন্য কিন্তু শীতের মৌসুমে তরকারি অনেক বেশি পছন্দের আমার, আর মজাও লাগে রান্না করলে। তো সালাদটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তো সালাদটা একটা বাটিতে বেড়ে তারপর হচ্ছে আমি ভাত, তরকারি বাটিতে নিয়ে নেব, আর দুপুরের খাবারটা সবাই খেয়ে নেব। তো এই শীতের মৌসুমে কিন্তু গাজর, শসা তারপর হচ্ছে টমেটো দিয়ে আমরা সবসময় সালাদ তৈরি করি। এতে করে আমাদের কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। তো সবার সুস্বাস্থ্যের কামনা করে ভিডিওটি এখানে রাখলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমি যাতে আপনাদের সামনে সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে হাজির হতে পারি, সেই কামনায় সবার সুস্থতা। আরও একবার আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।